সরকার আরও কঠোর অবস্থানে। বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের 14তম অধিবেশনের শেষ দিনে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরও জানান, গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক দারিদ্র্য দূরীকরণের যে দাবি করে তা সঠিক নয়। সত্যি হলে দেশে দারিদ্র্য থাকতো না। বিস্তারিত জানাচ্ছেন হাবিব আফরোজ। গেল 22 জানুয়ারি শুরু হওয়া দশম জাতীয় সংসদের 14তম শীতকালীন অধিবেশনের শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক নিরাপত্তা বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। এজন্য জঙ্গিবাদ দমনে সরকার আরও কঠোর অবস্থানে যাবে বলে জানান প্রধানমন্ত্রী। ইসলাম একটা শান্তির ধর্ম, এই জঙ্গিবাদ সন্ত্রাস এদিকে কেন মানুষ যাবে? বিত্তশালী মানুষ তাদের ছেলেপেলেরা এই জঙ্গিবাদের পথে যাচ্ছে। কি অদ্ভুত একটা পরিবেশ বাংলাদেশে হচ্ছে। এটা আমাদের বাংলাদেশ বলে সারা বিশ্বেই এটা একটা বিরাট সমস্যা। কিন্তু আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, মাননীয় স্পিকার, যে কোনো মতেই জঙ্গিবাদ সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না। যেভাবে যে উপায় হোক এই জঙ্গিবাদ সন্ত্রাস দমন আমরা করব। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে এনজিওগুলোর ভূমিকা নিয়ে বিদেশিরা উচ্চ প্রশংসা করলেও তা নিয়ে আবারও প্রশ্ন তুললেন শেখ হাসিনা। বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কর্মকাণ্ডে দারিদ্রতা প্রতি বছর 1% হারে কমলে দেশে দারিদ্রতার হার এতদিনে শূন্যের কোঠায় পৌঁছে যেত। যে যতই দাবি করুক, যে অস্বাভাবিক দাবি যে প্রতি বছর শুধু 1% করে কমিয়ে ফেললো, আমি হিসেব করে দেখলাম আমাদের দেশে তো তাহলে দারিদ্র থাকেই না, অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা। তারপরেও দারিদ্র থাকে কি করে? বরং দ্রুত দারিদ্র কমেছে। আমি দাবি করব, যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সামাজিক নিরাপত্তামূলক যে সমস্ত কর্মসূচি হাতে নিয়েছে। আওয়ামী লীগের বর্তমান সরকারের সমালোচনাকারীদের বঙ্গবন্ধু সরকার পরিচালনা নিয়ে সমালোচনার কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাবিব আফরোজ, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন নতুন পাটজাত পণ্যের উদ্ভাবন এবং উৎপাদন বাড়াতে হবে, গবেষণার উপর জোর দিতে হবে। একই সাথে করতে হবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। ঢাকায় জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সময় পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করেছে শুধুমাত্র ডক্টর ইউনূসের ব্যক্তি স্বার্থে। শাহ আলী জয়ের প্রতিবেদন। পাট বাংলার সোনালী আঁশ। একসময় বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস ছিল বিশ্বখ্যাত বাংলাদেশের পাট। চলতি অর্থ বছরের প্রথম ভাগে পাট রপ্তানি করে বাংলাদেশ আয় করে 250 কোটি টাকারও বেশি। পণ্যের মোড়ক হিসেবে পাটের ব্যবহার নিশ্চিত করা গেলে সাশ্রয় করা সম্ভব 1000 কোটি টাকার মতো। জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে আকাশি রঙের পাটের শাড়ি পরিহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বাংলাদেশে পাটের সুদিন ফিরে আসবেই। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পাট নিয়ে বিশ্বব্যাংক আর বিএনপি সরকার মিলে অনেক ষড়যন্ত্র করেছে। তিনি বলেন, সেই ষড়যন্ত্র মোকাবেলা করেছে তার সরকার। বাংলাদেশে বিএনপি সরকার টাকা নিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে পাটকল বন্ধ করার জন্য, আর ভারত টাকা পাচ্ছে নতুন পাটকল করার জন্য। আমি সাথে এই প্রশ্ন করলাম যে আমাদেরকে তো সবসময় ভারতের দালাল বলেন, কিন্তু এই দালালির যে একেবারে একটা জ্বলন্ত উদাহরণ সামনে, সেটা কি করবেন? তাদের কোনো জবাব ছিল না, কারণ তাদের ওই একটাই যে টাকা পাবে। আর ওয়ার্ল্ড ব্যাংক বলছে কাজে, আর কি ওয়ার্ল্ড ব্যাংক যখন বলছে ওরা তো মনে যেন ফ্রেস্তা এসে কথা বলছে, যা বলছে সেটাই করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, পাট নিয়ে নিরন্তর গবেষণা চলছে, যার ফলে সম্ভব হয়েছে এর জন্মরহস্য আবিষ্কার করা। সুযোগ তৈরি হয়েছে পাট দিয়ে আরও নানা ধরনের পণ্য উৎপাদন করার। এখন আমাদের একটা সুযোগ আছে গবেষণার মধ্য দিয়ে পাটকে আরও বহুমুখীকরণ করা, এবং সেই সাথে সাথে বিভিন্ন বহুমুখী পাট পণ্য উৎপাদন করারও একটা সুযোগ আমরা পেয়েছি। আর যে পলিথিন নিয়ে এত চিৎকার, এখন আপনারা দেখছেন যে পাটের পলিথিনও আবিষ্কার হয়ে গেছে, যা কিন্তু মাটির সাথে মিশে যাবে, এটা কোনো পরিবেশ নষ্ট করবে না। শেখ হাসিনা বলেন, শুধু পাট নয়, বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে হয়েছে নানামুখী ষড়যন্ত্র। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের যেটা ছিল পদ্মা সেতু নিয়ে, সেই সেতুর কাজ পর্যন্ত বন্ধ করালো ওই ওয়ার্ল্ড ব্যাংক, বন্ধ করে দিল টাকা, মিথ্যাটা অভিযোগ দিয়ে যে সেখানে নাকি দুর্নীতি হয়েছে। এরা যে মাঝে মাঝে পরামর্শ দেয়, সে পরামর্শ হয়ে যায় অনেক সময় আত্মঘাতী, আর সেটা না শুনলেই তারা নানা রকমই করে।
আর কিছু কিছু লোক শুধু ব্যক্তি স্বার্থের জন্য সামান্য একটা ব্যাংকের এমডি পদের লোভে একটা দেশের এত বড় সর্বনাশ যে করতে পারে, আমি জানি না সে বিচার দেশবাসী করবে। অনুষ্ঠানে পাট খাতে অবদান রাখা ব্যক্তিদের হাতে সম্মাননা এবং পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করবেন জনাব শেখ নাসিরউদ্দিন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অর্থের উৎস সংক্রান্ত অংশ পুনর্তদন্তের জন্য বিএনপি চেয়ারপারসনের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই খারিজ আদেশ দেন। আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী বলেন, এটা সম্পূর্ণ হয়রানিমূলক মামলা। এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন। যেহেতু এই টাকাটি কোনোভাবেই এই অ্যান্টি কারাপশনের সাথে কোনো সম্পৃক্ততা নয়, সেহেতু সত্য উদ্ঘাটনের জন্য এই টাকাটি একটা অংশ তদন্ত করা হোক। যেহেতু এইটা আইনের বিধান মোতাবেক সত্য উদ্ঘাটনের জন্য বিজ্ঞ আদালত সেটা করতে পারতেন, সেটা তিনি করেন নাই। তার প্রেক্ষাপটে আমরা হাইকোর্টে এসেছিলাম, হাইকোর্ট আমাদের আবেদনটি নামঞ্জুর করেছেন। আমরা এর আদেশের এগেইনস্টে অবশ্যই উচ্চ আদালতে যাব। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার দলীয় কাজে ব্যবহার করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তারেক রহমানের 11তম কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, 11 সরকার আর আওয়ামী লীগের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। বর্তমান সরকার অর্থনীতির যে অগ্রগতির চিত্র দেখাচ্ছে তা সঠিক নয় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। 11 সরকার আর বর্তমানে আওয়ামী লীগের সরকারের সঙ্গে মৌলিক কোনো পার্থক্য নেই। তারা একই এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য তারা কাজ করে চলেছে। অর্থনৈতিক অগ্রগতির যে চিত্র দেখানো হচ্ছে সে চিত্রটি সঠিক নয়। পুলিশকে ব্যবহার করছেন আপনাদের রাজনৈতিক কারণে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছেন আপনাদের দলীয় স্বার্থে। আপনাদের ছেলেরা আপনাদের সুবিধাবাদী যারা সুবিধা ভোগ করে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকেরা, তারা সব ভাগ বাটোয়ারা করে নিয়ে নিচ্ছে। দেশের শ্রম অভিবাসন প্রক্রিয়া এখনও দালাল নির্ভর। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া পুরুষ অভিবাসী শ্রমিকদের 90%ই কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হচ্ছে। এক গবেষণায় এসব তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB। গেল বছর ভিসা বাণিজ্যের কারণে মধ্যপ্রাচ্যের 7টি দেশে অন্তত 16,000 কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। লাকমিনা জেসমিন সোমার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শ্রম অভিবাসন প্রক্রিয়ায় সুশাসন এবং এই খাতের বিভিন্ন দুর্নীতি নিয়ে বৃহস্পতিবার নিজ কার্যালয়ে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে TIB। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জানান, আইন ও তা প্রয়োগের সীমাবদ্ধতার কারণে দেশের শ্রম অভিবাসন প্রক্রিয়া এখনও দালালরাই নিয়ন্ত্রণ করছে, আর তাদেরকে সহযোগিতা করছে কিছু সরকারি বেসরকারি কর্মকর্তা। এই বড় ধরনের অনিয়মটা হচ্ছে যে ভিসা মানে ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে সেখানে আমাদের এজেন্টরা জড়িত। আমাদের দেশ থেকে কিন্তু মূল মুনাফাটা কিন্তু সেখানে যে গন্তব্য দেশের যারা নিয়োগদাতা তারা বা তাদের এজেন্টরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই সুবিধা অর্জন করছেন, এবং এটা আবার দ্বিগুণ আমাদের ক্ষতি হচ্ছে এই কারণে যে অর্থটা বাংলাদেশ থেকে যাচ্ছে অবৈধভাবে। গবেষণা বলছে, চাহিদা বেশি থাকায় সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হচ্ছে সৌদি আরবগামী শ্রমিকরা। গেল বছর ভিসা বাণিজ্যের কারণে মধ্যপ্রাচ্যের 7টি দেশে অন্তত 16,000 কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। আমরা অর্থ পাচার হিসেবেই দেখতে হবে। আর এটা প্রতি বছর বলা হচ্ছে কিনা এটা বলা যাবে না, এটা আমাদের 2016 তথ্য অনুযায়ী সেটি, এবং এটা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সামনের বছরের এই পরিমাণও হতে পারে বা এর চেয়ে বেশি হতে পারে, সেটা আমরা জানি না। কিন্তু গত 2 বছরেও আমরা দেখেছি 2015 এবং 2016 সালেও মালয়েশিয়ায় প্রায় 30,000 এবং 40,000 প্রায় 70,000 অভিবাসী কর্মী অভিবাসন করেছেন, যাদেরকে পেশাগত ভিসা দেখিয়ে কিন্তু মানে অভিবাসন করানো হয়েছে, কিন্তু আসলে তারা হচ্ছে অদক্ষ বা দক্ষ কর্মী, স্বল্পদক্ষ বা আধাদক্ষ কর্মী, যাদেরকে পেশাগত ভিসা দেখিয়ে তাদেরকে বহির্গমন ছাড়পত্র দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রেও বিএমইটির এক শ্রেণীর অসাধু কর্মকর্তার মাধ্যমে অতিরিক্ত অর্থ প্রদানের মাধ্যমে তাদের এই বহির্গমন ছাড়পত্র দেওয়া হয়েছে।
এই খাতে সুশাসন ফিরিয়ে আনতে আইনের সংস্কার, ওয়ান স্টপ সেবা কার্যক্রম চালু সহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন সংস্থাটির গবেষকরা। আমরা যতটুকু জানি এবং সেটা প্রচেষ্টা চলছে, এই ক্ষেত্রে সেটা করা যায় কিনা সেটা বিবেচনা করে দেখা দরকার বলে আমরা মনে করছি। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। নিজ নিজ জয়ের ব্যাপারে আশাবাদী কুমিল্লা সিটি নির্বাচনের আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী। প্রধান দুই মেয়র প্রার্থী মনে করেন, নির্বাচনে নৌকা ধানের শীষ প্রতীক গুরুত্ব পেলেও তাদের অতীত রাজনীতির সফলতা ব্যর্থতা বিবেচনা করে ভোট দেবে সিটি কর্পোরেশনবাসী। কুমিল্লা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান, আর ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। সঙ্গে ছিলেন কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা। আঞ্জুম সুলতানা সীমা এবারের কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী, যিনি কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা আফজল খানের মেয়ে। আমার তো এটা অভিজ্ঞতা আগেই আছে। এর আগে সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন আঞ্জুম সুলতানা সীমা। ছিলেন কুমিল্লা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অভিজ্ঞতা রয়েছে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ারও। আসন্ন নির্বাচনে তিনি লড়বেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে। আমি আসলে এবার প্রথম না, আমি অতীতে আরও 2-3 বার নির্বাচন করেছি। পৌরসভাতে ছিলাম, সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্যানেল মেয়র ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও কাজ করেছি। তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করতে যেয়ে আমি পুরা কুমিল্লাবাসীরই কাজ করার সুযোগ পেয়েছি। তো আমি আশা করি ওই সময় যে কাজ আমি করেছি ওটার মূল্যায়ন হিসেবে মানুষ আমাকে, কুমিল্লাবাসী আমাকে ভোট দিবে। মনিরুল হক সাক্কু কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। এর আগে 2006 সালে তৎকালীন কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন সাক্কু। রাজনীতির পাশাপাশি তার পরিচিতি ব্যবসায়ী হিসেবে। যিনি এই সিটিতে এবার বিএনপি মনোনীত প্রার্থী, মাঠে থাকছেন ধানের শীষ প্রতীক নিয়ে। আমি কিন্তু বারবার গেছি, আমি গতবার যেসব দাঁড়িয়েছি আমি শূন্য হাতে করবো, এবার কিছু না কিছু করছি। আমি এটা বড় কথা করতে পারি, চ্যালেঞ্জ করতে কোনো লোক আমার সামনে বলতে পারবে না বা আমরা জিগেন সাকুকে ওর ক্ষতি করছেনি, উভয় করতাম না পারছি ক্ষতি। আমি একটা চেয়ারে ছিলাম, ক্ষতি করতে পারতাম। হ্যাঁ, বিশ্বাস তো আস্থা তো নিজের উপর আছেই। এতটি 5টা বছর সময় দিচ্ছি জনগণ লোকে। প্রথম সিটি নির্বাচন নির্দলীয় হওয়ায় প্রতীকের লড়াই ছিল না, কিন্তু এবার দলীয় নির্বাচন। আবারও নৌকা ধানের শীষ আওয়ামী লীগ বিএনপির নির্বাচনী লড়াই। অবশ্য প্রধান এই দুই প্রার্থী মনে করেন, প্রতীকের পাশাপাশি তাদের ব্যক্তি ইমেজও বিবেচনায় নেবে ভোটাররা। আমি ওভারঅল বলবো, সবসময় বলি এটা আমি ধানের নির্বাচন মনে করি। সরকার ধানের নৌকা দিচ্ছে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন ব্যক্তি 20% ভোট কাস্ট করতে হয়। অবশ্যই নৌকা প্রতীক গুরুত্ব পাবে। তারপর যেটা ব্যক্তি হিসাবে কুমিল্লার মানুষ আমাকে চিনে, ওটা কাজে লাগিয়ে ওরা আমাকে, দুটো কাজে লাগিয়ে আমাকে ওরা নির্বাচিত করবে আশা করি। কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা, এই দুই পৌর এলাকাকে একীভূত করে 2011 সালের 10 জুলাই যাত্রা শুরু করে কুমিল্লা সিটি কর্পোরেশন। 6 বছর বয়স, এখনো অনেক সমস্যা, দুর্ভোগ আছে এই নগরবাসীর। তাই ভোট জমে উঠুক আর না উঠুক, তার চেয়ে ভোটারদের কাছে বড় চাওয়া যোগ্য জনপ্রতিনিধি। আর সেই যোগ্য নগরপিতা নির্বাচনে তারা ভোট দেবেন আগামী 30 মার্চ। প্লাবন রহমান, নিউজ 24।